আচ্ছা, মাসুদ কামাল, গণভোট এবং সংসদ নির্বাচন দুটো একদিনে হওয়া নিয়ে আসলে নানান রকমের বিরোধ সৃষ্টি হচ্ছে হঠাৎ করেই। এই গণভোটের দাবি আসলে সবাই মেনে নিয়েছিলেন, কিন্তু কবে হবে সেটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব বাড়ছে। জামায়াত ইসলামের আমির তিনি বলেছিলেন, কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। সেই সময় যদি না থাকে তাহলে আসলে জামায়াতের আমির যেই শঙ্কা করছেন নির্বাচনের দিন যদি গণভোট হয় জেনোসাইড হতে পারে। আবার বিএনপি বলছে তারা এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি। সরকার আসলে কি করবে? সরকার তো করেই দিছে, সরকার তো ডিক্লেয়ার করে দিচ্ছে এটা নির্বাচনের দিনই হবে। এখানে তো সরকার নতুন করার কিছু নাই। গণভোটের যেমন আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের পক্ষে না, আমি পার্সোনালি গণভোটের পক্ষে না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। জামায়াতে ইসলাম সহ অথবা বিএনপি সহ অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো সেই ঐক্যমত্য কমিশন আলোচনায় গিয়েছিলেন, তারা গণভোটকে মেনে নিয়েছেন, নানা আলোচনা করে মেনে নিয়েছেন। তাদের মধ্যে বিরোধ যে এটা আগে হবে না পরে হবে। সরকার সিদ্ধান্ত দিয়েছে এটা পরে হবে, ইলেকশনের দিন হবে। আর ইলেকশনের দিন হবে বলাতে জামাত আনহ্যাপি, কারণ তারা যেটা চাইছে ওটা তো পায় নাই, তা আনহ্যাপি হতেই পারে। আবার বিএনপি চায় নাই যে উচ্চ কক্ষে পিয়ার হোক, ওটা জামাত চাইছে, ওটা আবার সরকার বলছে উচ্চ কক্ষে পিয়ার হোক। তো ওখানে বিএনপি আনহ্যাপি কিন্তু জামাত হ্যাপি, কিন্তু এটা নিয়ে তো বিএনপিও কোনো আন্দোলন করে নাই, আমি মানি না। তার মানে সরকারের সিদ্ধান্ত, মানে ডক্টর ইউনূস সাহেবের সিদ্ধান্ত যে গণভোট নির্বাচনের দিন হবে এবং উচ্চকক্ষে পিয়ার হবে। মানে তাহলে জামাতে আমি যে শঙ্কা করছি নির্বাচনের দিন গণভোট হলে যদি জেনোসাইড হয়, উনি তো শুনেন জিনিসটা বলি আপনাকে, উনি তো এটা চান নাই, কথা খেয়াল করেন, উনি তো চান নাই নির্বাচনের দিন হোক। এখন কেন চান নাই সেটা উনি ব্যাখ্যা করতেই পারেন, ব্যাখ্যা উনি করতেছেন, ওনার হিসাবটা একদিক উনি অনামত উনি বলছেন। উনি কি ব্যাখ্যা দিচ্ছেন ওনার? উনি তো ব্যাখ্যা দিলেন এই মাত্র। ব্যাখ্যা হল ওনার বক্তব্য হলো নির্বাচনে যেহেতু বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, তাদের মধ্যে সংঘাতও হতে পারে। নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগও মাঠে নামতে পারে। যদি সংঘাত হয়, বানচাল হয়, তাহলে তো ওখানে একটা মারামারি হবে, হতেই পারে। সেইভাবে গণভোটটা একই সঙ্গে দুইটা হলে ঝামেলা হতে পারে। আবার এর বিপরীত বক্তব্য কিন্তু আছে, গণভোট যদি আগে হতো, মনে করেন আপনার নির্বাচনের আগে ডিসেম্বর হইতো, অক্টোবর হইতো, নভেম্বর হইতো, যখনই হইতো, সেক্ষেত্রে আবার কিন্তু ভোট কম পড়ার একটা আশঙ্কা ছিল। কারণ আমরা দেখেছি 91-এ যে গণভোটটা হয়েছিল, আপনি এর আগের যেটা গণভোটকে হিসাবে বাইরে রাখেন, মানে এরশাদ এবং জিয়াউর রহমানের গণভোটের হিসাবে বাইরে রাখেন, কারণ ওটা তো সামরিক শাসনের অধীনে তাদের সামরিক শাসনটাকে বৈধতা দেওয়ার জন্য হয়েছে। ওটা তো ভোট কে দিছে না দিছে জানি না, ভোটের হিসাব বিশাল হয়ে গেছে। কিন্তু প্রকৃত গণভোটটা হয়েছে 91-এ। শাহাবুদ্দিন সাহেব যখন গণভোট করলেন যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাবেন, সেই গণভোটে ভোট পড়ছিল কত? 34.9%, মানে ধরলাম 35%। যদি 35% হয় তাহলে 65% লোক গণভোটের ব্যাপারে তাদের কোনো আগ্রহী ছিল না। তো ওইটাও তো একটা গণভোটের জন্য অপমান না বলেন? 65% লোক যাই নাই ভোট দিতে, এটা কী তুমি, এটা পাত্তা নাই কোনো। তো এখন যদি আপনি এটা আগে করতেন, এই রিস্কটা ছিল, আরও কম ভোট পড়তে এবার। এই কারণে কম ভোট পড়তো, ধর যখন আওয়ামী লীগ এটাকে আপনার মানে হাস্যকর বানানোর জন্য তারা এসে ভোট দিত, অথবা ভোট দিত না। বিএনপি তো এটা চায় না, তারাও ভোট দিত কিনা যায় না, একটা ঝামেলা হতো, রিস্ক ছিল। কিন্তু আমি যেটা বারবার বলতেছি সেটা হলো গিয়া, গণভোটের তো আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। আপনি এমন একটা গণভোট করতেছেন যে গণভোট একটা অর্থহীন গণভোট, কারণ আপনি যে প্রশ্ন 4টা প্রশ্ন আপনি মোটা দাগে নিয়ে আসছেন, দেখেন সেটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত কয়জন ভোটার বুঝতে পারছেন? ভাই তৃণমূল পর্যায়ে বাদ দেন, গাছের আগায় যে মাটি মূলে যাওয়া লাগবে না, আগায় যারা আছে তারা কি বুঝে? তারাও তো বুঝেন। আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দেখে দিলাম, বুঝবেন। আমার কাছে তো আছে, এটা সবসময় সঙ্গেই রাখি আমি। দেখেন ওখানে কি বলছে, ক খ গ ঘ, ঠিক আছে? আমি একটু পরিষ্কার, বেশিক্ষণ লাগবে না আমার। আপনি খটা খেলে শুনেন। খটা বলছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে? এটা বললাম না, আপনি সরি আমি ওটা না, আমি কটা পড়ি আপনাকে। কটা শোনেন, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এই যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে প্রতিষ্ঠা করা হবে। অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান কী কী আছে? দুদক আছে, পিএসসি আছে, এগুলি কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। হ্যাঁ, তারপরে আপনার অডিটর জেনারেল পোস্ট আছে। এইগুলির ব্যাপারে, এই প্রত্যেকটা এরকম 5টার ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে। সেটি আসলে নির্বাচন হওয়ার পরে দিছে আপনি জানেন
যে পিএসসির যে সদস্য 3 স্তর পিএসসি হবে, 3টা পিএসসি হবে। এই গঠনের জন্য সরকারি দলের প্রতিনিধি থাকবে 2 জন 7 সদস্যের মধ্যে, আর 5 জন থাকবে, 4 জন বিরোধী দলের, 1 জন হলো নিরপেক্ষ। তাহলে এই প্রত্যেকটাতে সরকারি দলের সংখ্যা থাকবে কম। তখন তারা কি বলবে, ভাই আমি সরকারে গেলে তো লস, আমি থাকবো সরকারে, কমিটি করবো বিরোধী দল, মানে কি ফার্স্ট হলে পাবেন রূপার পদক আর সেকেন্ড হলে পাবেন স্বর্ণ পদক, ওই দৌড়ে কি অংশ নিবে? এই জায়গাটিতে আসতে চাই হেলেন জেরিন খান, এই যে এক ধরনের আশঙ্কার কথা বলছেন আমাদেরকে মাসুদ কামাল, আসলে আমরা বুঝতে পারছি কিনা গণভোট সেটি আসলে আগে হোক কিংবা নির্বাচনের দিনই হোক, জনগণ বুঝতে পারছেন কিনা যারা ভোট দিবেন সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি যে বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের নেতাকর্মীরা এখন যে ধরনের বক্তব্য রাখছেন সেই সবকিছু মিলিয়ে আসলে যে দাবি দেওয়া তারা করছেন সেখানে বিএনপিকেও আবার জিতিয়ে দিল কিনা এই সরকার, সেই সমালোচনাও আছে। বিএনপির যে দাবিটি ছিল যে একই দিনে হবে সেটি সঠিক হচ্ছে কি? এখানে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে 2 জন এসছেন। বিশেষ করে মাসুদ কামাল ভাই মানে সুন্দরভাবেই বলেছেন যে কোন কোন বিষয়গুলোতে কে কতটা জিতলো সেটা কিন্তু উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর জামাতের ভাই যেটা যা বললেন সেটা থেকে আমরা সত্যিকার অর্থে একটু মানে মনে হচ্ছে যে তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা সেই পূর্বেই ফিরে যাচ্ছি। এই জায়গা থেকে উত্তরণের জন্যই তো এত মানুষের জীবন দেওয়া, এত কিছু করা। সে দেখেন তার বক্তব্যের মধ্যে বারবার করে কিন্তু সে তুলে আনছে বিএনপি এই করেছে, বিএনপি ওই করেছে, বিএনপি ওই করেছে, হ্যাঁ বিএনপির কথা কালক্ষেপণ করেছেন। মানে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে একটা গণভোট হবে, সেই জায়গায় যা কিছু হয়েছে সব বিএনপির দোষ। এই যে গণভোটটি এটা কিন্তু সংবিধানে ছিল না এবং এখনো নাই, এটা পরবর্তীতে সংবিধানে সংযোজন করতে হবে, মানে পার্লামেন্টে এটা পাস করতে হবে। সেই কারণে বিএনপি কনস্টিটিউশনের প্রতি আস্থা রেখেই বলেছিল যে গণভোটের দরকার নাই, যেহেতু এটা কনস্টিটিউশনে নাই সেই কারণে আমরা এটার পক্ষে না, সে বিএনপি এটা বলেছে এবং এই জন্যই বিএনপি এটার বিপক্ষে ছিল। কিন্তু বিএনপি সবসময়ই তো যেটা চাচ্ছে দেশের মধ্যে একটা শান্তি বিরাজমান থাকুক, আমরা এই কাদা ছোড়াছড়ির এই রাজনীতি থেকে আমরা মানে বের হয়ে আসি, মানে সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র মানে পরিচালিত হোক এবং এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করুক, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের প্রক্রিয়া এই বাংলাদেশে চালু হচ্ছে, এইটাই এদেশের মানুষ চাচ্ছে এবং বিএনপিও সেই যে নির্বাচনের দিন যদি আসলে গণভোট হয় সেই সময় এক ধরনের সংঘাতের শঙ্কা আসলে সবাই বেশিরভাগ লোকেরাই করছেন। দেখেন নির্বাচনে কি সেই সংঘাতের সম্ভাবনা না, উপায়টা কি বলেন? নির্বাচনের যদি আমাদের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের মানে যেই তারিখ যেটা দেওয়া হয়েছে সেই তারিখ অনুযায়ী যদি আমরা বলি আর মাত্র 2 মাস আছে, এই 2 মাসের মধ্যে কি একটা গণভোট এবং একটা জাতীয় সংসদ নির্বাচন করা কি সম্ভব? জি, জামায়াত তো বলছে সম্ভব, তফসিল ঘোষণা করবার পরেও সম্ভব। জামাত তো অনেক কিছুই বলছে, জামাত তো অবাস্তব কথা বলছে। একটা নির্বাচন সারা বাংলাদেশে গণভোট, যেই গণভোট সম্পর্কে এখন পর্যন্ত এই জাতি বিশেষ করে আপনার যেটা মাসুদ ভাই বললেন যে উপরের লেভেলেই কয়জন লোক এই গণভোট সম্পর্কে সচেতন হয়েছে, আর আপামর জনসাধারণ তো গণভোট সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আর অন্যান্য গণভোট যেটা অতীত দিনে যেটা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিংবা এরশাদের আমলে যেই পরবর্তীতে 91-এ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যেটা গণভোট করা হলো, মানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের পদ্ধতিতে যে আমরা চলে গেলাম, সেই জায়গায় যে গণভোট হয়েছিল সেই গণভোট আর এবারের গণভোট কিন্তু এক না। কারণ এবারের গণভোটে যেটা আসছে সেখানে হানা একটা বিষয়কে কেন্দ্র করে হয়েছিল, আর এবারে এবারের গণভোটে বা এবারের নির্বাচনে বিএনপি অনেকটাই নিশ্চিত যে তারা জয়ী হবে, তাই যাই হোক আপনারা আসলে নির্বাচনটাই সবার আগে দেখতে চাইছেন। দেখুন আমরা যে জিতবো এইটা আমরা, হ্যাঁ এটা ঠিক যে আমাদের অতীত মেজারমেন্ট থেকে এবং ধরেন দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম জনগণের সাথে থাকা সমস্ত কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে একটু যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তবে এই বাংলাদেশের মানুষ বিএনপিকে বেছে নেবে। কিন্তু তার মানে কি এইটা আমরা শেখ হাসিনার সময় আমরা এই কথাটা বলতে গিয়ে আমরা বারবার করে তার কাছ থেকে নির্যাতনের মুখোমুখি
মুখোমুখি হয়েছি, তা সেখানে আমাদের মানে যেই কথা আজকে জামাত বলছে সেই একই কথা কিন্তু তারা বলতো যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য। আরে বিএনপি ক্ষমতায় তো জোর করে যেতে চাচ্ছে না, বিএনপি তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে যাচ্ছে, এবং জনগণের ম্যান্ডেট নিতে এত সহজ বিষয়? সেই জন্য তো জনগণের হৃদয় জয় করতে হবে, সেই কাজটি তো বিএনপি দীর্ঘদিন যাবত করে আসছে। ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে, এবং জামায়াতের আমির বলেছে নির্বাচনের কোনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি এবং সেটি তাদের তৈরি করতে হবে। আবার একই সময় জামাতের নেতা বলেছেন শুধু জনগণ দিয়ে নয়, নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আন্ডারে নিয়ে আসতে হবে, তাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার হবে, আমাদের কথায় মামলা করবে। তাহলে আবার লেভেল প্লেইং ফিল্ডের জন্য অপেক্ষা কেন? দেখেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, কি বিএনপির কি জামাতের, এগুলো আসলে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক বক্তব্য। মানে জনগণের কাছে যাওয়ার সময় তো কোনো না কোনো কথা একটা বলতে হয়, তো এগুলি তাদের একটা পলিটিক্যাল একটা স্টেটমেন্ট, তারা এভাবে বলতেছে মাঠ গ্রহণ করার জন্য বলে। বাস্তবতা হলো এখন যে প্রশাসনে যে মানে আপনার মাঠ পর্যায়ে যে লোকগুলো আছে, কিছুদিন আগে দেখলাম যে জেলা প্রশাসক বদলি করা হয়েছে সবগুলি, তারপরে শুনতেছি যে এসপি নাকি বদলি করা হবে অথবা হয়েছে লটারির ভিত্তিতে করা হয়েছে। আচ্ছা, তো আমি কিন্তু মনে করি এই বদলিগুলো ঠিক হয় নাই, এটা আমার বিবেচনা ঠিক হয় নাই। মানে কি, এটা আসলে সরকারের কাজ না, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনই এই বদলিগুলি করবে। যদি নির্বাচন কমিশনে এখন দেখবেন আপনি কিছুদিন পরে কি হবে জানেন, মনে করেন 64টা জেলা আছে, 30টা দিকে আঙ্গুল তুলবে জামাত, বলবে এরা হলো গিয়া বিএনপির ডিসি। আবার যেগুলি নাকি একটু কথাবার্তা কম শুনে বিএনপির, সেগুলির দিকে বিএনপি আঙ্গুল তুলবে, বলবে এগুলি জামাতের ডিসি। তাহলে জামাতের ডিসি এলাকায় তারা যেখানে সন্দেহ করতেছে, সেখানে যদি জামাতের কোনো প্রার্থী পাশ করে, তখন তারা বলবে জামাতের ডিসি ছিল, সে ওখানে জামাতকে পাশ করে দিছে। আবার বিএনপি এলাকায় বিএনপি জিতলে বলবে বিএনপি ডিসি ছিল, বিএনপিতে পাশ করে দিছে। এই যে অভিযোগ পাল্টা অভিযোগটা, এটা হইতো না যদি এই সময়ে এই বদলিগুলি না হতো। কারণ এই সরকারের আমলে এই ডিসি বদলি নিয়ে টাকা পয়সার লেনদেন, ঘুষ, দুর্নীতি অনেক কিছু হয়েছে। এই সরকার তো এরই মধ্যে তাদের নিরপেক্ষতার ইমেজ একদম ধ্বংস করে দিছে। তারা নিরপেক্ষ, এই সরকারকে আমি নিরপেক্ষ বলতেই রাজি না। তো এই অবস্থায় যদি নির্বাচনটা হয় তাহলে খারাপ হবে। উচিত হবে তফসিল ঘোষণা করার পর সমস্ত প্রশাসন তো ইলেকশন কমিশনের আন্ডারে চলে আসবে অটোমেটিক নিয়ম অনুযায়ী। তখন ইলেকশন কমিশন উচিত হবে সবগুলি ডিসিএসপিকে তাদের মতো করে ট্রান্সফার করা। সেই সম্ভাবনা কি আছে হেলেন জেরিন খান? যে কোনো সময় সম্ভব, সম্ভব, কিন্তু সেই সম্ভব হওয়ার কাজটি কি বাংলাদেশ আসলে করে নাকি? আসলে যে অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে শুনছি, এনসিপি নেতা কিংবা জামায়াত ইসলামী নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে বিএনপি ইতিমধ্যে প্রশাসন নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে এবং আগামী নির্বাচনটি আসলে বিএনপির হাতের মুঠোয় যেন থাকে সেভাবেই প্রশাসন কাজ করছে। বাস্তবতা ঠিক ভিন্ন। আমরা মনে করি বিএনপি ইতিমধ্যে কোনো প্রশাসনে বিএনপির 2-1 যারা ছিল তাদেরকেও কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে। যেমন ধরেন বিএনপির অনেকে বলতে চেয়েছিল যে চিটাংয়ে যে আমাদের ডিসি ছিলেন, তার ব্যাপারে একটা অভিযোগ ছিল যে সে ছাত্রদল করে, তো ওকে কিন্তু ওখান থেকে নিয়ে আসছে। তারপর বগুড়াতে এরকম জামাতের পক্ষ থেকে। তা আমি মনে করি না এগুলো কেউই আমাদের ছিল, কারণ মূলত তারা তাদের মেধা অনুযায়ী তারা এই প্রশাসনে নিয়োগ পেয়েছে এবং সেই অনুযায়ী কাজ করেছে, সেইভাবেই তাদেরকে নিয়োগ দিয়েছে। কিন্তু যেহেতু তারা অভিযোগ দিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু অনেককেই তুলে নিয়ে আসছে। বরং আমরা বিভিন্নভাবে মানে জানতে পারি, বিভিন্নভাবেই করতে পারি যে জামাতেরই প্রশাসনকে পুরো জামাতে মানে আপনার পত্রপত্রিকা বলেন কিংবা আমাদের পক্ষ থেকে আমাদের নীতি নির্ধারকরা মানে বিভিন্ন রকমের জরিপ করে দেখেছে যে জামাতেরই অধিকাংশ জায়গায় কিন্তু প্রশাসন তারা দখল করে আসছে। তাই এই অভিযোগগুলো ডেভিড বার্গম্যানের একটা বিশ্লেষণে আমি একটু আপনাকে জানাতে চাই। তিনি বলেছেন বিএনপি এবং জামাতের পার্থক্য কম এবং অনিশ্চিত ভোটার বেশি। অনিশ্চিত ভোটার বেশি হতে পারে। এই ধরনের নির্বাচনের আগে অনেকে অনেক ধরনের মতামত ব্যক্ত করবে, অনেক ধরনের জরিপ আসবে, সেটা কিছুটা ভিত্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে যেটা জানি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, আমি 2008 সালে নির্বাচন করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত ভোট দেওয়ার জন্য, এবং ভোট যদি বাংলাদেশের মানুষ দিতে পারে তাহলে বিএনপিকে
বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এই প্রশাসন আর আরেকটা ব্যাপার হলো যে প্রশাসনে যে লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছেন তো না, প্রশাসনে যেটা হয়েছে সেটা হলো যে দেখেন এই যে লটারির মাধ্যমে এটা কিন্তু কিছুটা হলো প্রশাসনে যারা আছে তাদের প্রতি কিন্তু কিছুটা হলো অমর্যাদাকর একটা বিষয়। তারপরও এই অভিযোগ পাল্টা অভিযোগ কারণে কিন্তু এই লটারির ব্যবস্থা করেছে। আর এটা যেটা বলেছে নির্বাচন কমিশনের হলো দায়িত্ব পরবর্তীতে, কারণ এই যে তফসিল ঘোষণার পরে সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে। সেই ক্ষেত্রে আবার যদি তাদেরকে আবারও চেঞ্জ করা হয় তাহলে এদের উপরে রীতিমতো একটা অত্যাচার হবে। তবে হ্যাঁ, এই অভিযোগ পাল্টা অভিযোগ যতক্ষণ পর্যন্ত আসবে যতটা পারে সমাধান করেই আসলে নির্বাচনের, কারণ এই নির্বাচনের রেজাল্ট হওয়ার পূর্ব পর্যন্ত আমি মনে করি, ইভেন রেজাল্ট হওয়ার পরও, কারণ আমরা 2000 মনে আছে 2001-এর নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তারপরও দেখা গিয়েছে পাওয়ার হ্যান্ডওভার করতে সময় নিয়েছে। তখন শাহাবুদ্দিন সাহেবকেও কিন্তু মানে প্রেশার করা হয়েছিল কোনো একটা কিছু করতে, কিন্তু শাহাবুদ্দিন সাহেব ওই সময় কিন্তু বিরাট ভূমিকা নিয়েছিলেন। তো এইগুলো কিন্তু থাকবেই যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং ইলেকশনের পরে বিজয় ঘোষণা মানে যারা যেই দল জয়লাভ করবে মানে সরকার গঠন করবে এবং আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমতা বুঝে না পাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সমালোচনা হতেই থাকবে। লটারি করে আসলে যে বদলি সেটি আসলে জামায়াতেরও একটা দাবি ছিল। আমি একটু বলতে চাই যে জামায়াত তো আসলে ধর্মভিত্তিক রাজনীতি করে, সেক্ষেত্রে এই লটারি নিয়ে আসলে ইসলামের বেশ কিছু বিধিনিষেধ আছে এবং সেটি নিয়ে আসলে নানানভাবে রাজনৈতিক বিশ্লেষকরা ট্রল করছেন যে জামায়াত ইসলামী যারা আসলে ধর্মভিত্তিক রাজনীতি করে তারা এরকম লটারির দাবি কেন করলো, আবার আপনাদের এই দাবিটি মেনেও নিয়েছে সরকার। দেখেন, এটা জামাতের দাবি নয়, জামাতের পরামর্শ ছিল। বাংলাদেশে ডিসিএসপি বিভিন্ন থানার ওসি কিভাবে বদল হয়, এদেশের সংস্কৃতি কি বলে আপনাদের জানা থাকার কথা। যার পাওয়ার বেশি, যিনি মন্ত্রী ছিলেন এমপি ছিলেন, তিনি তার অধীনস্থ আগে সচিব ছিল, বিভিন্ন লেভেলে কথাবার্তা বলে দেখা যায় তার অধীনস্থকে সে তার নিজের এলাকায় নিয়ে আসে নির্বাচনের সুবিধা পাওয়ার জন্য। এই বিষয়গুলো যখন সামনে ছিল তখন জামাত পরামর্শ দিয়েছে এই সুবিধা যাতে কেউ না পায় সেজন্য লটারির ব্যবস্থা করা যেতে পারে। লটারি নিয়ে আপনি যে কথা বলছেন, হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন তার অভিভাবকের দায়িত্ব কে পালন করবেন তখন তো লটারি হয়েছিল। সুতরাং বিষয়গুলোর কথা থাকতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, কিন্তু আজকে যে বিষয়টা সবচেয়ে প্রণিধানযোগ্য বিষয় সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি। জামাত ইসলামী 7 দফা দাবি কিংবা 5 দফা দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, সভা সমাবেশ করছে, সেখানে লেভেল প্লেইং ফিল্ডটাকে খুব গুরুত্বের সাথে জামাত বিবেচনা করছে। দেখেন, একদিকে উনি বলছেন যে প্রশাসনের সব জামাত দখল করে আছে, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলছেন 100% লেভেল প্লেইং ফিল্ড আছে। তাহলে জামাতের দখল করা থাকায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়, এটা কি তারা বলছেন? নাকি ওনারা বলেন যে 2 জন 3 জন বা 4 জন জামাতের সচিব, কথার কথা, তাহলে বাকি আরও 50, 60, 100 জন কাদের সচিব? ওনারা বলেন বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের বিসি জামাত ইসলামী সমর্থিত, তাহলে আরও 29টা বিশ্ববিদ্যালয় বিসি কার সমর্থিত? 100 বা 150 প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কাদের লোকজন বসে আছে? আমরা আসলে সত্যিকার অর্থে যেটা দেখি, এই সকল জায়গায় বিএনপি যেহেতু আগে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের ইন্টারনাল যোগাযোগ সহ সামগ্রিক বিষয় দেখা যায় তারা তাদের লোক সব জায়গায় বসে আছে। আজকে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা জামাত দাবি করেছে দেশের সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনে আজকে কারা আছে, সরকারের বিভিন্ন প্রশাসনে কারা আছে, সচিব কারা আছে, যেই মন্ত্রণালয় থেকে যে জায়গা থেকে বিভিন্ন ডিসিএসপি পরিবর্তন হয় সেখানে সচিব নিয়োগের সময় যাকে নিয়োগ করা হচ্ছিল বলে জামাত খবর পেয়েছিল, জামাত প্রধান উপদেষ্টার সাথে কথাবার্তা বলে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড প্রধান উপদেষ্টার কাছে নথিপত্র সব পাঠিয়েছে যে এই ব্যক্তিকে কোনোভাবেই আপনারা পদত্যাগ দাবি করেছেন, সেই 3 জন উপদেষ্টার নামই বা কেন আপনারা আসলে জনসংখ্যা বলছেন না? ওই ব্যক্তিকে যাতে মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টা সচিব বানানো না হয় সেই বিষয়ে জামাত পরামর্শ দিয়েছে, কিন্তু বিএনপির চাপে তাকে সচিব বানানো হয়েছে। বিএনপির চাপে করা হচ্ছে সেটি আপনারা নিশ্চিত হলেন কি করে? কারণ ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিল সেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, তার কার চাপে দেওয়া হয়েছে? দেখেন, জামাত ইসলামী রাজনীতির জায়গা থেকে সরকারের ভুলগুলো কোথায়, ত্রুটি কোথায়, সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছেই করছে না সবসময় ধরে দেওয়ার চেষ্টা করছে। যখন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে নির্বাচনে আগাম ঘোষণা দিলেন তখন থেকে জামাত বলে আসছে সরকার এখানে ভুল করেছে। সেখান থেকে ফিরে এসে সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে সরকার সেটি ঘোষণা দিতে পারত।
আজকে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে যদি আসি, দেখেন সারা দেশে ফোস্টা সেরা হচ্ছে। আমার নির্বাচন এলাকা কুমিল্লা 10 নাগরকোট লালমাই, আমরা অসংখ্য ফোস্টা সেরে ফেলেছে, আমার বিল বেড সেরে ফেলতেছে। আমার একটা মহিলা সমাবেশ ছিল আদ্রাতে, সেখানে আগের রাতে সেখানে ককটেল হামলা হয়েছে, যদি হামলা হওয়ার কারণে উপস্থিতি আরও বেড়েছে। তো এই কাজগুলো তারা করছে কেন করছে? এটা ভীতি সঞ্চার করার জন্য। আগের 53 বছরের যে রাজনীতির সংস্কৃতি, ভীতি সঞ্চার করে ভোটারদেরকে কেন্দ্রে আসতে নিবৃত্ত করা বা ভোট প্রদানের ক্ষেত্রে তাদেরকে বিরত রাখা, আজকে সেই কাজগুলো বিএনপি বহু জায়গায় করছে। শুধু আমার আসলে নয়, বাংলাদেশে আমি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য, অসংখ্য জায়গায় পোস্টার ছিচ্ছে, মহিলা প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে, প্রচারণায় বাধা দিচ্ছে। কিছু ভিডিও ফুটেজ আমরা সরাসরি দেখেছি, একজন কচুয়াতে জামাতের প্রার্থী যাচ্ছে, সেখান থেকে বাধা দিচ্ছে। জি, সেক্ষেত্রে নিরাপত্তাগুলো নিশ্চিত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন যেহেতু সরকার ঘোষণা দিয়েছে তারা ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করবে, তবে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আপনাকে সেরা ব্যবস্থাপনা করতে হবে, আপনাকে সব জায়গায় সেরা কাজ করতে হবে। এই জন্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে নিশ্চিত হয়নি, এটা মাঠে ময়দানে গেলে আপনাদের তথ্যের মাধ্যমে আপনারা সেটা খুঁজে বের করতে পারবেন। যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি এই সরকার আসলে কতখানি সিদ্ধান্ত নিতে পারবেন না সেটি নিয়েও এই মুহূর্তে কিন্তু যথেষ্ট আলোচনা চলছে। তারেক রহমান বলেছেন বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেন না, আবার অ্যাটর্নি জেনারেল বলেছেন রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে। এই প্রভাবগুলো আসলে রাজনীতিতে বা সামনের নির্বাচনে কতখানি পড়তে যাচ্ছে, আমরা এই আলোচনাতে আসতে চাই। জিপিএস ইস্পাতমিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএস ইস্পাতমিত রাজকাহন দেখছেন মাসুদ কামাল, এই সরকারকেই আসলে দিন শেষে সব ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত, এবং নির্বাচনে যে সহিংসতা কিংবা যে গণহত্যার সংখ্যা জামায়াত দেখছে সেটি থেকেও আসলে দূরে সরিয়ে নিয়ে আসার জন্য এই সরকারকেই ভূমিকা রাখতে হবে। সেই সময়টাতে আবার আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান যখন বলছেন বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না অন্তর্বর্তী সরকার, অ্যাটর্নি জেনারেল বলেছেন রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। এই সব কিছুকে আপনি কিভাবে দেখছেন? এটা কে বলছে যে রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে? অ্যাটর্নি জেনারেল বলেছেন উনি। জি, জ্ঞানী মানুষ কি করে বললেন বুঝতে পারলাম না, এটা আমার হিসাবে মিলে না। অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নিতে পারে না, এবং অন্তর্বর্তীকালীন সরকার এমনিতে একটা অসাংবিধানিক সরকার, এটা আমাদের সংবিধানে নাই। তারপরেও ঠিক আছে, সুপ্রিম কোর্টের আপনি একটা 106-এর মাধ্যমে নিয়ে আসছেন, ওই যে 106-এর সাজেশনটা যেটা রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট দিয়েছে, ওটা পড়ে দেখেন উনি কী আছে। অ্যাটর্নি জেনারেল তো মহাজ্ঞানী মানুষ, ওটা পড়ছে, হোমওয়ার্ক করে, ওটার মধ্যে কী লেখা আছে? লেখা আছে যে ডে টু ডে কাজগুলো তারা কেবল করবে। আপনি এখানে বৈশা আগামী 32 বছরের জন্য একটা লিস্ট দিবেন, এটা কি আপনার ডে টু ডে ওয়ার্ক? এত বড় সিদ্ধান্ত আপনি নিয়ে যেতে পারেন, এবং এই সিদ্ধান্ত নিতে সময় লাগছে মাত্র 13 দিন। মাত্র 13 দিনের গবেষণা করে তার সিদ্ধান্ত দিয়েছে। কি শর্তে দিচ্ছে সেটা পর্যন্ত পাবলিককে বলে না। জিজ্ঞাসা করলে বলে কি এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা G2G এগ্রিমেন্ট। আরে G2G কি? ইংরেজি অক্ষরগুলি তো আমরা চিনি। G2G অর্থ কি? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তুমি কি সুইজারল্যান্ড অথবা ডেনমার্কের গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করছে? ওখানকে দুটো প্রাইভেট কোম্পানির সঙ্গে চুক্তি করছে। G2G কাকে বলে? আশিক চৌধুরীর কাছে আবার শিখতে হবে। ওই লোক তো দেশের ফুল নাগরিক না। বলেছেন সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নেই। হ্যাঁ, এটিও বলেছেন অ্যাটর্নি জেনারেল যে সরকারের জনবিচ্ছিন্ন এবং জনবিরোধী কোনো এজেন্ডাই নেই। অ্যাটর্নি জেনারেল কীভাবে বলছে এটা সে জানে, কীভাবে নিয়েছে। সে নাকি আবার শুনলাম বিএনপি থেকে নাকি নমিনেশন চায়। বিশাল অবস্থা তার একটা। তার দলের নেতা বলে এক কথা আর উনি বলে আরেক কথা। তো বিএনপি তার চেয়ারপারসন বানাই দেন, ফালতু কথা শুনবে। বিএনপি কি স্ট্যান্ড আমার জানা দরকার নেই। তারেক রহমান কি বলছে ওনার, এটাও আমার নিয়ে আমার কোনো আগ্রহ নাই। বাট আমি একজন নাগরিক হিসেবে মনে করি বন্ধন নিয়ে এই গভর্নমেন্ট যা করতেছে এটা এই গভর্নমেন্ট এখতিয়ারের মধ্যে পড়ে না, স্ট্রেট পড়ে না। এটা অ্যাটর্নি জেনারেল বলুক আর যেই বলুক। সেক্ষেত্রে আসলে এই সরকারের সক্ষমতা নিয়েও তো নানানভাবে প্রশ্ন তোলার এক ধরনের সুযোগ সক্ষমতা আছে। এটা হলো আমার বিবেচনায় এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য সরকার এটা একটা। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, তার মানে আপনারা আসলে যে শঙ্কা করছেন বা আপনাদের জামায়াতে আমি যে শঙ্কা করছে যে গণহত্যার যদি শঙ্কা হয়ে থাকে সেটি তাহলে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে নাকি সবচাইতে বেশি এক ধরনের শঙ্কার নির্বাচন সামনে দেখতে পাচ্ছি আমরা আশাবাদী, কিন্তু এখানে আশঙ্কা আছে। আশঙ্কা এর জন্য আছে যখন দেখা যায় চাঁদাবাজির অভিযোগে একজনকে পুলিশ থানায় তুলে নিয়ে যায়, তাকে ঘেরাও করে আবার সেখান থেকে ছাড়া নিয়ে যাওয়া হচ্ছে। এই আশঙ্কার জন্য আপনাদের নেতা কি আসলে সবাইকে বলছেন যে আপনাদের কথাই গ্রেফতার করবে, আপনাদের কথাই মামলা করবে? আশঙ্কাগুলোর কথা শুনেন। আজকে পর্যন্ত আমরা যে অভিযোগগুলো তুললাম, আমাদের নারী নীতির উপর হামলা হলো, কোনো গ্রেফতার করা হলো? প্রকাশ্যে দিবালোকে যে হুমকি দেওয়া হলো যে কেউ দানের শীষের বাইরে অন্য প্রতীকে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে না, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হলো? পাথর মেরে পুরান ঢাকায় যে মানুষ হত্যা হলো তার ব্যাপারে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা গ্রেপ্তারের ঘটনা বিচারের দৃশ্যমান কিছু দেখতে পেয়েছেন আপনি? আশঙ্কার
কারণ তো সমাজে বিদ্যমান আছে। দেখেন সমাজে এই আশঙ্কাগুলোর পাশাপাশি একটু আপনি অফলাইনে বলছিলেন যে এআই সংক্রান্ত বিষয়ে অনলাইনে যে প্রোপাগান্ডাগুলো চলছে সেগুলোর ব্যাপারে তো সরকারের কোনো পদক্ষেপ নাই। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমাদের নাঙ্গলকোটে ছাত্রলীগের একজন সদস্য, সে ক্লাস 8-এ পড়ে, মাসুদ কামালের কোন একটা শোতে সে কথা বলেছিলেন, আমি একটু দেখলাম, তাকে গ্রেপ্তার করলো কোত্থেকে? তারা টায়ার জ্বালে আগুন জ্বালালো, শেখ হাসিনা রায়ের প্রতিবাদে বিক্ষোভ করলো, সেখান থেকে দুজনে গ্রেপ্তার করা হলো ভাঙচুর করা অবস্থায়। ওদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই ক্লাস 8-এর ওই ছেলেকে গ্রেপ্তার করা হলো। সেই ছেলেটা কেমন? সেই ছেলেটা কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে কবে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছিল এবং তার পিতা মাতার সামনে সে স্বীকারোক্তি দিয়েছে সে মিছিলে গিয়েছে এবং ভাঙচুরের সাথে সে যুক্ত ছিল। এরপরে কি হলো? তার গ্রেপ্তারের একদিন পরে প্রধান শিক্ষকের কাছে গিয়ে 790 টাকা পরীক্ষার ফি দিয়ে একটা পেপার নিয়ে আসা হলো যে সে তো পরীক্ষার্থী, কিন্তু সে 159 দিনের মধ্যে প্রায় সে 120 দিনে ক্লাসে যায়নি, অনিয়মিত ছাত্র। তাহলে একজন কিশোর যদি অপরাধ করে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আজকে পত্রপত্রিকা মিডিয়া বা বিভিন্নভাবে দেখা হচ্ছে কি মানে সরকার কোন একটা পদক্ষেপ নিলে এটি কি সঠিক না বেঠিক কিভাবে গায়েল করা যায়, তো সরকার এখান থেকে তো উত্তরণ হতে পারছে না। মানে কে সত্যিকার আসামি? এই যে আমি বলছি শোনেন, বিভিন্ন জায়গায় যে প্রতিপক্ষ হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে, আজকে পর্যন্ত এই যে গুলি করে যাওয়ার পরে ওই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে 2-1টা ঘটনা আছে। আজকে পর্যন্ত অস্ত্র উদ্ধারের দৃশ্যমান কোনো ঘটনা নাই। আজকে পর্যন্ত এই বিভিন্ন যে হামলা হচ্ছে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ কি দেখতে চায়? যে হুমকি দিচ্ছে, যে আলাদা ব্যালট পেপার ছাপাবে বলছে, যে কেন্দ্র আসলে তাকে মারধর করা হবে, লালমাইতে যুব দলের একটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বলছে জামাতকে পিটাতে হবে। তো আজকে পর্যন্ত কোনো পদক্ষেপ তো দেখা যাচ্ছে না। মানে এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে এইসব পরিস্থিতি জনগণ শঙ্কিত। সুতরাং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, আবার সোশ্যাল মিডিয়া যে প্রপাগান্ডাগুলো আছে এবং ছাত্রলীগের সন্ত্রাসী যারা তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। সেটিকে তারা লেভেল প্লেইং ফিল্ড বলতে রাজি নন, কিন্তু আপনারা রাজি। আবার গণভোট একদিনে হলেও আপনারা কোনো শঙ্কা দেখছেন না, যেখানে জামায়াত গণহত্যার মতো ঘোরতর শঙ্কা কথা বলছে, কারণ আপনাদের নোট অফ ডিসেন্ট আছে। তাহলে আসলে যদি গণভোট যাই হয় না কেন, নোট অফ ডিসেন্ট আছে বলেই কি আপনারা শঙ্কিত নন? দেখেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ইয়াসিন সাহেবের কথা বলি। ওনার বক্তব্য থেকে এটাই বারবার করে উঠে আসছে, সেটা হলো যে মানে মানুষ দেখবেন কখনো কখনো বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই এই মুহূর্তে যে আমার মনে হচ্ছে বিএনপি রোগে আক্রান্ত হয়েছে, সারাক্ষণই বিএনপি করেছে। আচ্ছা, জামাত যে কি করেছে অন্য সব মানুষ, আপনি আমাকে বলতে দেন, সবার আগে শাহজাহান সাহেবকে গ্রেফতার কেন করছে না? শাহজাহান সাহেবকে কেন গ্রেফতার করছে না? শাহজাহান সাহেব এই ধরনের বক্তব্য দিয়েছে, জামাত যে কি চিন্তা করে সেইটার স্পষ্ট মানে ধারণা শাহজাহান সাহেবের বক্তব্যে উঠে এসেছে। শাহজাহান সাহেব যেমন তেমন লোক না, সে তিনবারের এমপি, একজন প্রবীণ নেতা। সেই নেতা এই ধরনের বক্তব্য দিয়েছে, জামাত যে কি ধরনের চিন্তা করে এই লোককে সবার আগে তো গ্রেফতার করা উচিত, কেন করছে না? এখন বিএনপির পক্ষ থেকে তো দৃষ্টান্ত তো ওই জায়গা থেকে শুরু হওয়া দরকার, যে ওই জায়গা থেকে শুরু হওয়া দরকার। আর ওনারা যে নারী সম্মান, এই যে আমি যে কথা বলছি, উনি মিনিমাম কোনো সম্মান দেখাচ্ছেন, আমার কথার মধ্যে ইন্টারফেয়ার করছেন। আপনার কথাই কিন্তু আমি ইন্টারফেয়ার করি নাই। মেয়েদের সম্মান দেন। আপনারা যেইভাবে নারীদেরকে অসম্মান করার চিন্তা ভাবনা করছেন, আপনাদের পক্ষ থেকে যেইভাবে নারীদেরকে ছোট করার চিন্তা ভাবনা করছেন, এইগুলা এই দেশে চলবে না। এইগুলা এই দেশে চলবে না। এর বিরুদ্ধে সবসময় শুনেন। আরেকটা বিষয় হলো যে ওনারা বলেন, ওনারা এই নির্বাচনের প্রসঙ্গ আসলেই ওনারা এটা, ওই যে দুষ্ট ছাত্ররা মানে পরীক্ষা দিতে গেলে এই বাহানা সেই বাহানা ওই বাহানা, কখনো ওনারা পিয়ার চায়, কখনো উচ্চ কক্ষে চান, কখনো নিম্ন কক্ষে চান, কখনো গণভোট চান, কখনো এই ধরনের। হ্যাঁ, আমরা নির্বাচনী জোট তাদের সাথে হয়েছিল, সেটা সত্য, সেটা তো আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা এই জামাতের এই চরিত্র এখন যে আমরা এইভাবে, হ্যাঁ আমরা অতীত দিনও দেখেছি, 71 সালে এই জাতি দেখেছে, পরবর্তীতে ওনারা দেখেছি 96-এ আওয়ামী লীগের সাথে, যে আওয়ামী লীগের কথা ওনারা অনেকেই বলেছে, আবার সেই আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ আন্দোলন করেছে। এটা এই জাতি বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছে। কিন্তু এবার অন্তত পক্ষে এই দীর্ঘ 17 বছর, যদি ওনারা 14 সালের পরে ওনাদের কিন্তু রাজপথে কিংবা
জনসম্মুখে দেখা যায় না। বিএনপি কোনোভাবে গণহত্যার কোনো সংখ্যা দেখতে পাচ্ছে না একই দিনে গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনে? বিএনপির পক্ষ থেকে তো আমরা বলেছি একই দিনে, কারণ বাংলাদেশে এরকম এক্সাম্পল আছে। এই যে আপনার যে সিটি কর্পোরেশন নির্বাচন হয় কিংবা আপনার এই যে বিভিন্ন জেলায় জেলায় যে পৌর নির্বাচনগুলো হয় সেখানে কিন্তু একই সময়ে, এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনও একই সময়ে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান ইলেকশন হচ্ছে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন হচ্ছে পাশাপাশি। ওই সময় তো আরও 3টা, এখানে নারী যে ভাইস চেয়ারম্যান হয় সে তাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থা থাকে। তো একই সময় কিন্তু 3-4টা ধাপে কিন্তু জনগণ ভোট দিতে অভ্যস্ত। কাজেই আমরা অর্থনৈতিক, কারণ বাংলাদেশের যে এখন বর্তমান যে অবস্থা, অর্থনৈতিক যে খারাপ অবস্থা যাচ্ছে এবং সময়ের স্বল্পতার কারণে আমরা কিন্তু এই বিষয়টাই আমরা সাপোর্ট করছি, যা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই বিষয়ে আসলে এই দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব মিটবে কিনা সেই অপেক্ষায় থাকতে